সমস্ত মানুষ জামাত জামাত করতেছে, একটা একটা আবহ তৈরি হয়ে গেছে যে বাংলাদেশের পর এই যে কালকের ইলেকশনের পর জামাতে ইসলাম উইল বি ওয়েন। এরপরে কি হলো? এরপরে সারা বাংলাদেশের কিছু সুশীল সমাজ, কিছু মিডিয়া, কিছু দল জামাতের পিছনে লেগে গেল। জামাত কেমন নিচে নামানো যায়, তাই না? দেখছেন ঘটনা? একদম টেলিভিশনে স্ক্রল দিয়া দেখাইতেছে, কি দেখাইতেছে? জামাতের ঠাকুরগাঁয়ের সাহেবে আমির, উনি 50 লক্ষ টাকা দিয়া ঢাকার থেকে ঠাকুরগাঁয়ে নামছে, এগুলা উনি এই নির্বাচনের কাজে ব্যবহার করবেন। ওনাকে ওইখানে টর্চার করা হয়েছে। অথচ এই ভদ্রলোক যখন ঢাকার থেকে যায়, তখন ঢাকার যে এয়ারপোর্ট, আমাদের হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই যে ডোমেস্টিক সেকশনটা আছে, ওইখান থেকে উনি যখন ফ্লাই করে আভ্যন্তরীণ বিমানবন্দর থেকে, ওইখানে কর্তব্যরত অফিসার তাকে একটা ওই টাকা দেখার পরে একটা নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিছে। কেউ কোনো কথা শুনলো না। এগুলো কাদের কাজ? এগুলো কাদের কাজ? আপনারা একটু হিসাব করেন এইটা, যে দেখেন আজকে জামাতকে কোনোভাবেই যখন ঘায়েল করতে পারতেছে না, তখন এইসব ছোট 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 ব্যাপার মিডিয়াতে তুলে দিতেছে। টেলিভিশন খুলে দেখবেন স্ক্রলে আসতেছে জামাতের আমির আর 50 লক্ষ টাকা দিয়ে অ্যারেস্টেড। চিন্তা করছেন? এই মিডিয়া, এই যে এই চুতিয়া মিডিয়া, এই মিডিয়া কি আমরা জানি না? এই মিডিয়ার আমরা দেখি নাই শেখ হাসিনার সময় কি করছে? বলে নাই আপনাদের? বলে নাই জুলাই মাসে উনি কি করছিল, যে অবস্থা, যে পাও চাটছিল শেখ হাসিনার? ভুলে গেছি আমরা। আবার এরাই আবার বর্তমানে বাংলাদেশে রাজত্ব করতেছে। মানে এরা দেখে যে সামনে কোন দল সরকারে আসবে, ওদের চামচমি করবে। এদের সবাইকে চিনে রাখেন। যদি আল্লাহর রহমতে সারা ইসলাম সরকার গঠন করতে পারে, এইবার আর এদের ক্ষমা নাই। আশ্চর্য ব্যাপার, আর কোনো কাম নাই। মিডিয়া এত নিচে কি করে নামে? পৃথিবীর কোন মিডিয়া বোধ এত জঘন্য মিডিয়া আমার মনে হয় নাই। জামাতের ছোট ছোট ঘটনা ওনারা স্ক্রল করে বড় করে দেখাইব, আর অন্য দল যে কত কিছু করে তার ভুরি ভুরি প্রমাণ এই মিডিয়াতে আছে, আমাদের এই যে ভার্চুয়াল মিডিয়াতে আছে। একটা নিউজ হয় না। আমরা যদি কুমিল্লা চাইলের দিকে তাকাই, দেবিদ্বার কি হয়েছে দেখেন না আপনারা? দেখছেন একজন বিএনপির উচ্চ মহলের নেতা প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে আমার দলকে ভোট না দিলে সমস্ত লোকের বাড়ি ঘর জ্বালিয়ে দিব। কি অ্যাকশন নিছে সরকার, আর কি অ্যাকশন নিছে মিডিয়া? দেখাইছে? মিডিয়ার কোথাও নিউজ দেখছেন? দেখেন নাই, দেখবেনও না। কারণ ওই মিডিয়া, ওই চুতিয়া মিডিয়া ধৈর্য নিছে যে দলের সম্পর্কে কথা বলা হচ্ছে, এই দল আগামীতে সরকার গঠন করবে। আরে ভাই, সরকার তো গঠন কে করবে? বলবে আল্লাহ তাআলা। তুমি আমি কে? কালকে ভোট, ওয়েট করো। তুমি আমি কে? এই খেলা খেলো না। মিডিয়ার এই ভয়ঙ্কর খেলা বন্ধ করো, নইলে কখনোই কেউ নিস্তার পাবা না। বলে রেখো, অন্যায়কারীকে আল্লাহ পছন্দ করেন না। বন্ধুরা দেখেন, এই যে ভদ্রলোক বলছিল, ওই যে মিস্টার মুন্সি, আপনারা যদি দেখেন আপনারাই বলবেন যে এর কোনো বিচার, এর কোনো আলোচনা, এর কোনো সমালোচনা কেন মিডিয়াতে নাই? জাস্ট খালি দেখেন। এবার কিন্তু আরো কঠোর হবো, আমি মিন করতেছি কিন্তু এই কথাটাকে। ইনশাআল্লাহ আমার বিএনপি এবার ক্ষমতায় গ্রহণ করবে, ইনশাআল্লাহ মেজরিটি জিতে সরকার গঠন করবে। বিএনপি ক্ষমতা আসা মানে মন্ত্রী ক্ষমতা, আওয়াল খান ক্ষমতা আসা, কোন ক্ষমতা আসা। ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়বো না। ঘর বাড়ি সব পুরা সরকার করে দেবো। কি বিচার বলেন? বলতেছে আপনারা যদি বিএনপি কে ভোট না দেন, তাহলে আমি কিন্তু কাউকে ছাড়বো না, আমি কিন্তু আপনাদের ঘর বাড়ি পুরো ছাড়খাড় করে দিব। এর কোনো বিচার নাই এই দেশে। কোন মিডিয়া এটা নিয়ে কোনো নিউজ করলো না। কেন করবে? এরা তো দালাল। এরা এক ভয়ঙ্কর খেলায় নামছে। এরা যেভাবেই হোক জামাতকে আসতে দিবে না। আরে ভাই, জনগণ
ভাই তোমরা কারা রে ভাই? ওই কই টেলিভিশনে দেখাইয়া জনগণের মন গলাইতে পারবে না। জনগণ ডিসিশন নিয়ে ফেলাইছে। জনগণ বুঝে কে কার পক্ষে আছে, জনগণ বুঝে কে সৎ, জনগণ বুঝে কাকে ভোট দিলে আমি আগামী 5 বছর শান্তিতে থাকবো। এইগুলা করে কোনো লাভ হবে না। এইগুলা করে জামাতকে দামায় রাখতে পারবে না। ওই যে ঠাকুরকে আমিরে ধরবা, অমুক করবা, তমুক করবা। আরেকবার বলছো ওই যে জামাতের আমিরের গাড়িতে অস্ত্র শস্ত্র আছে, যা দেখা গেলো কিছুই নাই। আর কত আর কত। আরে নির্লজ্জ মিডিয়া, এই খেলা কি এখানেই শেষ মনে করছো? না, খেলা তো মাত্র শুরু। কালকে খেলা শুরু হবে বাংলাদেশে। সেই খেলায় দেখবো তোমরা কোন ভাবে, কোন দিকে, কোন ওয়েতে খেলা খেলছো। খেলা আমরাও খেলতে পারি, বাট we are waiting for the time, and we are waiting with the people. We are waiting with the people of Bangladesh. এবার একটু অন্য প্রসঙ্গে আসি। সেটা হইলো যে মানুষ ভোট পাইবার জন্য কত ধরনের মিথ্যা কথা যে বলে ভাই, সেটা মানে বইলা শেষ করা যাবে না। আমরা একটা ভিডিও দেখলাম, যদিও এটা মেইন মিডিয়াতে না, মেইন স্ট্রিম মিডিয়াতে দেখায় নাই, এটা একটা রিলের মতো দেখলাম। সেইখানে আন্দালিব রহমান পার্থর ওয়াইফ সায়রা বুদার ওনার নাম, উনি তার হাজবেন্ডের জন্য ভোট চাইতেছে। ভালো কথা চাইতেই পারে। ভোট চাইতে যে উনি কিছু কথা বলছেন যেগুলো আসলেও মানুষকে শুইনা হাসতাছে। উনি যেমন বলতেছেন যে আন্দালিব রহমান পার্থ আপনাদের জন্য কি করছে আপনারা জানেন। উনি সবসময় সংসদ কাঁপাইয়া রাখছে, আওয়ামী লীগের সময় বিরোধী দলে ছিল। সত্যি কথা, 100% সত্যি কথা। আন্দালিব রহমান পার্থ বাংলাদেশের ওই আওয়ামী লীগের সময় একদিকে রবীন্দ্র ফেরানা, আরেকদিকে আন্দালিব রহমান পার্থ 2-4টা কথা বলতো। আন্দালিব রহমান পার্থ কার কি হয় আপনারা জানেন কিনা জানি না। যারা জানেন না তাদের জ্ঞাতার্থে বলতেছি, আন্দালিব রহমান পার্থ বিয়ে করছেন শেখ হেলালের মেয়েকে, মানে শেখ তন্ময়ের বোনকে। এখন বুঝেন কত হেলো বলা মানুষের জামাই সে। তো তার মেয়ে মানে শেখ তন্ময়ের বোন বা শেখ হেলালের মেয়ে বলতেছে যে ওই সময় উনি সমস্ত সংসদ কাঁপায় রাখতো, এটা আমরা মানলাম। এবং ওই সময় উনি অনেক নির্যাতিত হয়েছে। আমরা দীর্ঘ 15টা বছর আদালতের দাঁড়ে দাঁড়ে ঘুরছি, জেলখানে ঘুরছি, আমার স্বামীকে এভাবে টর্চার করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আসলে কি আন্দালিব রহমান পার্থ বিগত 17 বছরে কখনোই অ্যারেস্ট হয়েছিল? না, আন্দালিব রহমান পার্থ এই 17 বছর ভালোই ছিল। উনি অ্যারেস্ট হয়েছিল এই আমাদের জুলাই আন্দোলনের শেষ দিকে, যখন উনি বেশি করতেছিল শেখ হাসিনার বিরুদ্ধে, তখন তাকে কিছুদিনের জন্য জেলে রাখা হয়েছিল। আমরা এখানে বিশ্বাস করে নেবো শেখ হেলালের মেয়ের জামাই রে শেখ হাসিনা অ্যারেস্ট করে রাখবো 17 বছর, বা ওনারা কবে রাখছিল? আমরা এই সায়রা শেখ সায়রা কি নাম যেন ওনার ওয়াইফের কাছে শুনতে চাই, আমরা দেখতে চাই কবে আন্দালিব রহমান পার্থ অ্যারেস্ট হয়েছিল শেখ হাসিনার আমলে, এবং কবে আপনি আদালতের বারান্দায় বারান্দায় ঘুরছিলেন সিম্পেথি ভোট পাওয়ার জন্য। এই সমস্ত ডাহা মিথ্যা কথা যদি বলেন, পাবলিক বিশ্বাস করবে না। আমি যে কথাগুলো বললাম, এবার আন্দালিব রহমান পার্থর ওয়াইফ তথা শেখ তন্ময়ের বোন তথা শেখ হেলালের মেয়ের মুখে শুনেন কি বলছিলেন উনি। কথা সব সময় বলে গেছে। আপনারা সংসদে তার বক্তৃতা দেখেছেন, যখন সে এমপি হয়ে এসেছিল, সে তখন অপোজিশনের এমপি ছিল, এবং সেই সমস্ত বক্তৃতা দেওয়ার জন্য, মানুষের কথা তুলে ধরার জন্য কিন্তু অনেক হয়রানির শিকার আমাদেরকে হতে হয়েছে। জেল, জুলুম, রিমান্ড, অনেক কিছু আমাদেরকে সহ্য করতে হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে কোর্টের রাস্তায় রাস্তায় আমাদেরকে দৌড়ে বেড়াতে হয়েছে। আমরা ন্যায় বিচার পাইনি এত বছরে। তো এইবার একটি সুযোগ এসেছে। উনি ন্যায় বিচার পান নাই। উনি কার কাছে বিচার চাইবেন? উনার বাবা শেখ হেলাল উনার কাছ থেকে বিচার পায় নাই। এখন চিন্তা করেন, এই ভোটের সময় মানুষ কত ধরনের নাটক যে করতে পারে রে ভাই, মানুষের মন গলাইবার জন্য। কিন্তু এই সমস্ত নাটক আপনারা যে যাই করেন, আপনাদের যার যা ক্রিয়াকর্ম তার পেছনে কি হচ্ছে আরেকটা